আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ম্যাথ কোর্সের প্রথম ভিডিও এটা। তো তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই কোর্সে, তোমরা যারা যুক্ত হয়েছো। তো এইখানে আমরা দেখো কিছু ম্যাথ তুলেছি, যে এই ম্যাথগুলো হচ্ছে 11 অধ্যায়ের ম্যাথ, অনুপাত, বীজগাণিতিক অনুপাত সমানুপাত এই অধ্যায়ের। সো তার আগে আমরা আসি যে একটা অধ্যায় আমরা কিভাবে শেষ করব। একটা অধ্যায়ের আমরা যে আউটলাইনটা আমরা যেভাবে একটা অধ্যায় শেষ করব সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমরা এসকিউ সলভ করব। এসকিউ, এই এসকিউ সলভ করতে গিয়ে আমাদের যদি যে সূত্রগুলো লাগে সেগুলো আমরা আলোচনা করব এখানে। তারপরে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যদি লাগে, অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। তারপর হচ্ছে সিকিউ, এরপরে থাকবে কিছু সিকিউ, থাকবে ইম্পর্টেন্ট সিকিউ, যেগুলার বাইরে কোশ্চেন সাধারণত আসে না। আমি এমন ভাবে করাই দেওয়ার চেষ্টা করব যেন তোমরা এর মধ্যেই পেয়ে যাও এবং ঘুরে আসলেও তোমরা ধরতে পারো। তারপরে আসবে এমসিকিউ। এই অধ্যায়টা শুরুতে 11 অধ্যায় ধরার মূল কারণ হচ্ছে অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন মাস্ট থাকবেই। এক সেট কোশ্চেন থাকে এখানে সিকিউতে, তারপরে শর্ট কোশ্চেন থাকে দু একটা, এমসিকিউ তো থাকে। তো সব মিলে দেখবা যে তুমি 10-15 মার্কের একটা সুযোগ কিন্তু এখানে থাকে তোমার, ঠিক আছে? এই অধ্যায় থেকেই তুমি যদি 10 মার্ক 12 মার্ক পাও, তাহলে তোমার আর আর লাগে কি, তাই না? এরকম করে 5-6টা অধ্যায় করতে পারলে দেখবা যে তুমি ভালো একটা মার্ক কিন্তু তুলে ফেলছো। আর আমাদের টার্গেট, যেহেতু আমরা শুরু করছি, আমাদের টার্গেট কিন্তু থাকবে এ প্লাস, ঠিক আছে? সো ধৈর্য হারাবে না, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। আর আরেকটা কাজ, আমি যখন ক্লাস করবো আমি কিন্তু হোমওয়ার্ক দিব। মোট কথা আমি তোমাকে একটা গাইডলাইনের মধ্যে রাখবো, তোমার বেশি কিছু করা লাগবে না। ডেইলি 1.5 থেকে 2 ঘন্টা তুমি সময় দিবা আমার পিছনে, আমার এই ক্লাসে, দেখবা যে তুমি ভালো করতেছো। ওকে, তো চলো আমরা শুরু করি। এইখানে যে ম্যাথগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে h2b সমান b/c, এখানে দেওয়া আছে হচ্ছে h2b সমান b/c হলে প্রমাণ করো যে এইটা এইটা এটা এটা। একটা ম্যাথ কিন্তু একটার মধ্যে দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা ম্যাথ আছে, খুবই ইম্পর্টেন্ট। হয় এইভাবে আসে, না হয় এইভাবে আসে, না হয় এইভাবে, না এইভাবে আসে। এগুলা কিন্তু বোর্ডে আসে। হ্যাঁ, এর আগে আসতো কতে আসতো, আর এখন যেহেতু শর্ট কোশ্চেন আছে, সো এগুলা শর্ট কোশ্চেনে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা কতেও পেতে পারো। সো কতেও 2 মার্ক তোমার, শর্ট কোশ্চেনে 2 মার্ক। সো এবার দেখো পরবর্তী ম্যাথটা বলছে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এটা সমান 1। আবার এটা বলছে এটা সমান এটা হলে প্রমাণ করো যে এবিসি ক্রমিক সমানুপাতি। সো এই 4-5টা ম্যাথ, এই ম্যাথগুলো দেখে তোমার মাথায় একটা ওয়ার্ড ঘুরতে পারে, বা এই ওয়ার্ড এই কোশ্চেনগুলোর মধ্যে কমন একটা কথা আছে। কথাটা হচ্ছে এই যে ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? তারপরে এখানে বলছে ক্রমিক সমানুপাতি, আবার এইটা ধরো ক্রমিক সমানুপাতি বোঝায়। এখন ক্রমিক সমানুপাতি জিনিসটা কি, এটা আগে বুঝতে হবে, নাইলে তো আমি ম্যাথ করতে পারবো না। ক্রমিক সমানুপাতি হচ্ছে যখন 3টা রাশি থাকবে এ বি সি, যদি ক্রমিক সমানুপাতি বলে, মনে করো এবিসি কি বলছে, ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি বলার কারণে এইটাকে আমরা লিখতে পারি a/b সমান হচ্ছে b/c। তার মানে প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত, আবার দ্বিতীয় আর তৃতীয় পদের অনুপাত যদি সেম হয়, কি বলছি, প্রথম আর দ্বিতীয় পদ 3টা রাশি থাকবে, তিনটার মধ্যে প্রথমটার আর দ্বিতীয়টার অনুপাত, আবার দ্বিতীয়টা আর তৃতীয়টার অনুপাত যদি কি হয়, সেম হয়, তাহলে সেই রাশিটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। বোঝা গেছে? তো এখন দেখো এটাকে আমরা লিখতে পারি কি, a/b সমান হচ্ছে b/c। আর যদি গুণ করি b² সমান লেখা যায় ac। তার মানে এইটা যেই কথা, এইটাও একই কথা, এইটাও সেম কথা, এটাও একই কথা। ক্রমিক সমানুপাতি মানে এটা ডিরেক্ট বলতে পারে, বা এইটা থাকতে পারে, বা এইটা থাকতে পারে, বা এটা এটা থাকলেও ক্রমিক সমানুপাতি, এটা থাকলেও ক্রমিক সমানুপাতি, এটা থাকলেও ক্রমিক সমানুপাতি, আর এটা তো আছে। বুঝা গেছে? সো এইখানে দেখো শুরুর ম্যাথটাতে আছে h2b সমান b/c, এইটা, তাহলে এটা কি ক্রমিক সমানুপাতি বলতে পারবা। দ্বিতীয় কোশ্চেনে তো ডাইরেক্ট বলেই দেওয়া আছে, তৃতীয় কোশ্চেনেও কিন্তু এটাই চাইছে, ক্রমিক সমানুপাতি। বোঝা গেছে? সো এইভাবে আমরা এখন এই ক্রমিক সমানুপাতি দিয়ে ম্যাথটা করব। সো এটা তুলে রাখবা, এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করবে, ভিডিও পজ করে তুলে রাখবা। এইবার আসো,
সরি, একটা ম্যাথ করতে গেলে, যখন একটা ম্যাথ সলভ করবে, একটা কোশ্চেন কি করা লাগে সেই জিনিসটা তোমার আগে বোঝা লাগে। যে কোনো কোশ্চেন, ম্যাথ বা ফিজিক্স, তোমরা যারা সায়েন্স পড়ো, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, একই কথা। কোশ্চেন সলভ করতে গেলে প্রথম কথা হচ্ছে, প্রথম কথা কি চাইছে, কি চাইছে এই ওয়ার্ডটা বের, এইটা সরি, কি দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা করবা কি দেওয়া আছে, কি দেয়া আছে, ঠিক আছে, দেয়া আছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি চাইছে, এটা। 3 নম্বর কোশ্চেন হচ্ছে যা চাইছে তা বের করতে কি লাগে, যা চাইছে। একটু আগে আমি লিখছিলাম এগুলা, আমি প্রায় 30 মিনিটের মতো লেকচার দিছি, দেখি যে ভিডিও বন্ধ হয়ে গেছে। সো আবার আমি করতেছি। হ্যাঁ, যা চাইছে তা বের করতে, বের করতে কি লাগে, যা চাইছে তা বের করতে কি লাগে, ঠিক আছে। সো এই 3টা কোশ্চেন দিয়ে আমরা এই ম্যাথ সলভ করব। আসো শুরুতে আসো। প্রথমে বলছে যে h টু b সমান এইটা হলে প্রমাণ করো যে এটা সমান এইটা। এখন তুমি বলো কোশ্চেন কি দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তারপরে কি চাইছে, চাইছে এটা সমান এটা প্রমাণ করো, বা এটা সমান এটা প্রমাণ করলে হবে। এবার বলছে যা চাইছে তা বের করতে কি লাগে। এখন তুমি এইটা থেকে এটা করো বা এটা থেকে এটা করো। এইটা থেকে যদি আমি এটা করতে চাই, তাহলে এইখানে আমার ভ্যালু বসায়ে এইটা করতে হবে। দেখো, একটা বিল্ডিং বানানো সহজ না ধ্বংস করা সহজ? ধ্বংস করা সহজ। ধ্বংস করতে বেশি সময় লাগে না, একটা বিল্ডিং ভাঙতে বেশি সময় লাগে না, কিন্তু একটা বিল্ডিং গড়তে অনেক সময় লাগে। সো আমরা একটা ম্যাথ বড় অংশ থেকে এটারে ভাঙতে আমাদের জন্য সুবিধা, এই জন্য আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করব। যখনই এটা করতে যাব তখন দেখবো আমার বি স্কয়ার বা এ স্কয়ার সি স্কয়ারের ভ্যালু লাগবে। এই যে যা চাইছে তা বের করতে কি লাগে, এই জন্য এই কাজটা আমার আগে করা লাগবে। এত কিছু না, দেখো আমি কিভাবে করি। তাহলে এই 3টা কোশ্চেন কিন্তু ফিল আপ করে এই কোশ্চেন, মানে এই 3টা কোশ্চেন দিয়ে আমি এটা সলভ করতে পারি। সো 1 নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, দেওয়া আছে হচ্ছে h টু b সমান b টু c। সো এখান থেকে আমরা লিখতে পারি a বাই b সমান হচ্ছে b বাই c। এবার আর আর গুণ করে দিলে b স্কয়ার সমান কি দাঁড়ায়, ac, রাইট। কাশি হচ্ছে, সরি। এটা বলছি। এবার দেখো, আমি যদি রাইট হ্যান্ড সাইডটা তুলি, রাইট হ্যান্ড সাইডটা তুললাম, ওটা a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, বি স্কয়ার প্লাস হচ্ছে কত, সি স্কয়ার, ঠিক আছে। এখন এটা তোলার পরে দেখো তুমি কার ভ্যালু বসাবা। বি স্কয়ার সমান এসি আছে, অথবা এসির জায়গায় তো তুমি কিন্তু বি স্কয়ার বসাইতে পারবা, বা এখান থেকে এর ভ্যালু বের করেও বসাইতে পারবা। কোশ্চেনটাতে ভালো করে খেয়াল করো তো, আমি রাইট হ্যান্ড সাইড যখন তুলছি আমার চাইছে কি এ বাই সি। তার মানে তোমার বি আউট করে দেওয়া লাগবে, এ আর সি জীবিত থাকবে, আর বি কে এখান থেকে আউট করে দেওয়া লাগবে। বি কে যদি আউট করতে যাও, বি স্কয়ার সমান তাহলে কি বসাই দিবা, এসি। আমার তো থাকা লাগবে এসি, তাহলে তো আমার জন্য আরো সুবিধা হলো, বি স্কয়ার জায়গায় আমি এসি বসাই দিব। তো বসাই দাও এ স্কয়ার প্লাস হচ্ছে এসি, আর এইখানে কি দিবা, এইখানেও এসি প্লাস হচ্ছে সি স্কয়ার, রাইট। এবার দেখো এখান থেকে এ কমন নাও, তাহলে কি হবে, এ প্লাস সি, এইখান থেকে সি কমন নাও, তাহলে কি আসবে, এ প্লাস হচ্ছে সি। এইটা কাটা, এখানে হবে এ বাই সি। ক্লিয়ার? এই দেখো প্রমাণ হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড, বুঝা গেছে। এবার দেখো এই ম্যাথটা, এইটা যা জাস্ট এইটার উল্টা, এটা হয়ে গেছে, এইটাও হয়ে গেছে। অঙ্ক থাকবে যে এখান থেকে প্রমাণ করো যে হয় এটা থাকবে, প্রমাণ করে যে হয় এটা থাকবে, নাহলে প্রমাণ করে যে এটা, নাহলে এটা, এই কোশ্চেন গুলাই থাকে, যে কোনো একটা তুমি পাবা। ওকে, এবার যদি আমি 2 নম্বরে আসি, 2 নম্বরটা তুলি, চলো 2 নম্বরটা করি। কি বলছে যে এটা 2 নম্বর আমার শেষ, আমি 3 নম্বরটা করবো। এই যে এই 3 নম্বরটা 1-এর 3 বলছে a প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কয়ার সমান এসি। এটা কি করতে বলছে, প্রমাণ করতে। তো আমি শুরুতে অঙ্কটা এতটুকু করে নিব, ঠিক আছে, এতটুকু করে নিব। তারপরে আমরা এই যে এখান থেকে আমরা বি স্কয়ার সমান হচ্ছে এসি এটা বের করে নিব, ঠিক আছে। তো এইবার লেফট হ্যান্ড সাইড তুলবো, লেফট হ্যান্ড সাইড, যেহেতু লেফট হ্যান্ড সাইডে বড় আছে, প্লাস বি, বি প্লাস সি, এটা পুরোটা মাথায় হোল স্কয়ার আছে। হোল স্কয়ার মানে আলাদা আলাদা তুমি স্কয়ারের সূত্র ফেলে দিতে পারবে। দেই a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর এখানে b প্লাস c হোল স্কয়ার সূত্র দাও, b স্কয়ার প্লাস 2bc প্লাস হচ্ছে কি c স্কয়ার, রাইট। এবার ধরো b স্কয়ারের ভ্যালুটা বলো, b স্কয়ারের ভ্যালু আমি কত বের করছি, ac।
কেন বি স্কোয়ারের ভ্যালু বসাবো? কারণ আমার এ আর সি থাকা লাগবে। এ স্কোয়ার সমান 2ab প্লাস হচ্ছে এসি। তারপর বি স্কোয়ার সমান কি লিখতে পারবা? এসি প্লাস হচ্ছে 2bc প্লাস সি স্কোয়ার। এইবার দেখো এখানে কি বসাইতে পারবা? এ বসাইতে পারবা, এ প্লাস 2b প্লাস হচ্ছে এখানে কি বসাইতে পারবো? সি কমন নিছি। এইখানে কি কমন নিব আমরা? সবার সাথে সি আছে, সো এ প্লাস 2b প্লাস হচ্ছে সি। এইটা কাটা, তাহলে এ বাই কত? সি। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার হয়েছে? হয়েছে না প্রমাণ? হয়ে গেছে, খুবই সহজ। এটা একটু মুছে দেই আমরা। এবার দেখো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমি তোমাদের এইচডব্লিউ, এইটা হচ্ছে এইচডব্লিউ, আমি জাস্ট একটু বলে দিব তোমাদের, এবং আমি যখন কাজ দিব, এই যেমন এটা হোমওয়ার্ক দিচ্ছে, এইটা মাস্ট আমাকে করে দেখাবা। ভুল হইলে ওটা আমি সংশোধন করে দিব। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতেছি, ওই গ্রুপের মধ্যে তোমাদেরকে সবাইকে অ্যাড হইতে বলবে, অ্যাড হয়ে যাবে, ওইখানেই তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করবা। বোঝা গেছে কি বলছি? এবার চলো এই অঙ্কটা হালকা একটু বলে দেই। লেফট হ্যান্ড সাইডে কি করবা? লেফট হ্যান্ড সাইড অঙ্ক কিন্তু শুরু এইখান থেকে দেওয়া আছে, এটা সমান এটা বি স্কয়ার সমান এসি। এবার তুমি লেফট হ্যান্ড সাইড তুলবা, এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, আর এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো তুমি কার মান বসাইতে পারো? তুমি তো বি স্কয়ারের মান বসাইতে পারো। দ্যাটস ওয়াই বি স্কয়ার এখানে মান বসাই দিবা, তারপরে কমন নিবা, কাটাকাটি করে কিছু একটা আসবে। এবার আসো রাইট হ্যান্ড সাইড, ওটা কিন্তু তোমরা করবা, আমি কিন্তু ওটা করে দিচ্ছি না। এবার রাইট হ্যান্ড সাইড তুলে চলো। রাইট হ্যান্ড সাইড যখন তুলবো, তো এখানে কি আছে? এসি প্লাস বিডি, আর এখানে আছে এসি মাইনাস বিডি। এখন তুমি আমাকে বলো এসি মাইনাস বিডি, এখন তুমি আমাকে বলো তুমি কার মান বসাবা? বি স্কয়ার কি আছে এখানে? নাই, কিন্তু এসি আছে। তাহলে আবার এগুলা কি বিডি আছে না? তার মানে এসি যদি বসাও, এসি এর জায়গায় তুমি বি স্কয়ার বসাইতে পারবা। এই যে এসি সমান বি স্কয়ার, তো এইখানে বি স্কয়ার বসালে এখানে বি আছে কমন যায় না? যায় না। সেম জিনিস এখানেও যায়, কাটাকাটি করলে দেখবে যে এখানে যা, এখানে তুমি তাই পাচ্ছ, এবং এটা তোমাদের এইচডব্লিউ। ঠিক আছে, এটা কমপ্লিট করে ফেলবা। সো আমাদের 1 নম্বর কমপ্লিট। এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে কি দেওয়া আছে দেখি। 2 নম্বরে বলছে XYZ ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এই অংশটা সমান হচ্ছে 1, তাই না? এটাও খুবই ইজি ম্যাথ, তোমরা অনেকেই করে ফেলতে পারবে এটা। তাও আমি শুরু করি যে কি দেওয়া আছে। দেওয়া আছে XYZ কি ক্রমিক সমানুপাতি। যখন ক্রমিক সমানুপাতি বলছে তখন তুমি কি লিখতে পারবা? x/y সমান y/কত z, তাই না? এটাই তো আমরা লিখছি একটু আগে। সো এইখান থেকে লিখতে পারবা x/y সমান হচ্ছে y/কত z। তো আর এ যদি গুণ করো, তাহলে y² সমান হচ্ছে xz। তার মানে y² এর জায়গায় xz বসাতে পারবা, অথবা xz এর জায়গায় y² বসাতে পারবা। এবার লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি আমরা। কেন লেফট হ্যান্ড সাইড তুলতেছি? কারণ এই পাশে তো কিছু নাই, 1, তো 1 থেকে তো আর এখানে আসতে পারবো না, আন্দাজে আমি কি বসাবো? দ্যাটস ওয়াই আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম। xyz সমান x প্লাস y প্লাস হচ্ছে z, তার মাথায় কিউব। তারপর হচ্ছে এখানে আছে xy প্লাস yz প্লাস zx, তার মাথায় কি আছে? এখানেও কিউব আছে একটা। সো এইবার দেখো তুমি y² তো নাই কোথাও, তার মান কিভাবে বসাবো? কিন্তু আরেকটা জিনিস আছে xz, তো ax আর z এটা মিলে কি হয়? আগে ছিল এই yটা রাখলাম, x আর z মিলে কি হয়? y² বসাই দিলাম। x আর z গুণাকার আছে, xz এর জায়গায় আমি y² বসাইতে পারবো, বসাইছি সেটা ঠিক আছে। আর এখানে x প্লাস y প্লাস হচ্ছে z, তার মাথায় কিউব। এবার পরেরটাতে আসো, x z এর জায়গায় y² বসাইতে হবে। এই যে দেখো এখানে xz আছে, তার মানে xy রাখো, yz ও রাখো, প্লাস zx মানে y² বসাই, তার মাথায় কি দিবা? কিউব দিবা। ওকে, এবার তুমি এখানে কি লিখতে পারবা? y³ লিখতে পারবা। তো এটা হচ্ছে x প্লাস y প্লাস হচ্ছে z, তার মাথায় কিউব। আর এইখান থেকে দেখো ভালো করে বুঝবা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা এখানে ধরতে দেখা যাচ্ছে কিনা ভিডিওতে আমি জানি না, এখানে লিখি দেখা লাইনটা দেখো, এখানে কি লিখবা? y³ লিখলাম, আর উপরে x প্লাস y প্লাস হচ্ছে z, তার মাথায় কিউব। এইবার এখানে দেখো xz
এক্স ওয়াই ওয়াই জেড ওয়াই স্কোয়ার সব জায়গায় ওয়াই আছে, ওয়াই যদি তুমি কমন নাও তাহলে এখানে কি থাকবে এক্স প্লাস জেড, এক্স প্লাস হচ্ছে জেড প্লাস ওয়াই স্কোয়ার আছে, ওয়াই থাকবে থাকবে। এখন কিউবটা কার মাথায় আছে? পুরাটার মাথায় না, তাহলে এইটার মাথায় আমি কিউব দিয়ে দিব, এটার মাথায় কিউব দিয়ে দিব। বুঝতে পারছো? কারণ তুমি ওয়াই তো নিশ্চয়, যখন ওয়াই এর উপরেই তো কমন কিউবটা ছিল, ওয়াই এর উপরে ছিল, পুরাটার উপরেই ছিল, তো ওয়াই তো তুমি এখান থেকেই বের করছো, এই জন্য আবার তারা গুণ আকারে আছে, এই জন্য তুমি কিউবটা এখন দুইজনকে আলাদা করে দিয়ে দিতে পারবে। দেখো এই রাশিটা সেম, ওয়াই কিউব কিন্তু কি সেম, সেম হওয়ার কারণে এখন তুমি কি করে দিবা, কাটাকাটি করে দিবা, ভ্যালু চলে আসবে 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কি রাইট হ্যান্ড সাইড? বোঝা গেছে কি বলছে? খুবই সহজ এটা। তুলে ফেলো, তোমরা করতে থাকো। সো আমি একটু বারবার পিছনে যাই, কারণ আমি দেখি ক্যামেরাতে রেকর্ড হচ্ছে কিনা, কারণ এর আগে আমি 30 মিনিট মতো লেকচার দিয়ে গেলাম, পরে যাই দেখি ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ফোনে নানা সমস্যা। আচ্ছা ওকে, বোঝা গেছে ম্যাথটা, এটা মুছে ফেলি। সো এবার চলো 3 নম্বর ম্যাথটা শুরু করব, যে এটা সমান এটা প্রমাণ করো যে এবিসি একটা ক্রমিক সমানুপাতি। সো এতক্ষণ তোমার ক্রমিক সমানুপাতি দেওয়া ছিল, তুমি এগুলার ভ্যালু বা প্রমাণ করতে, আর এখন একটা সমীকরণ দেওয়া আছে, তোমার ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে হবে। এখন বলো ক্রমিক সমানুপাতি কেমনে প্রমাণ করবা? যদি বি স্কয়ার সমান এসি আসে তাহলে ক্রমিক সমানুপাতি বলতে পারি, বা এ বাই বি সমান বি বাই সি আসে তাও আমরা ক্রমিক সমানুপাতি বলতে পারি, পারি না? পারি তো। সো এখন তাহলে আমরা শুরু করব কি, যে দেওয়া আছে 3 নম্বরটা আমরা শুরু করব, দেওয়া আছে এখান থেকে, দেয়া আছে কি এ কিউব প্লাস হচ্ছে বি কিউব বাই হচ্ছে এ মাইনাস বি প্লাস হচ্ছে সি সমান হচ্ছে এ ইন্টু এ প্লাস হচ্ছে বি, রাইট? এইবার দেখো এখানে তুমি কি করতে পারবা, এখানে এটা গুণ করতে পারবা, কারণ তোমার অন্য কিছু তো দেওয়া নাই, তোমার এইটাই দেওয়া আছে, এখানে যাইতে হবে, তো এখানে গুণ করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এখানে আরেকটা জিনিস, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এই জিনিসটার অনুসিদ্ধান্ত আছে একটা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, তাই না? এটা করলে এইটার সমান কিন্তু এটা লেখা যায়। সো এখানে এ মাইনাস বি প্লাস হচ্ছে সি রাখলাম, আর এখানে আমি গুণ করি না, এখানে রাখি, কেন রাখবো একটু পরেই বলতেছি। দেখো এ প্লাস বি এখানেও আছে, এখানেও আছে, এটার যদি আমি এই পাশেও নিয়ে যাই তাহলে ভাগ আকারে এটা কেটে যায়, অথবা লবে একই রকম জিনিস থাকলে সেগুলা কিন্তু আউট করা যায়। সো পরের লাইনটাতে তুমি এ প্লাস বি বাদ দিয়ে দাও, এখানেও আসবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, ওকে? আর এখানে এ মাইনাস বি প্লাস হচ্ছে সি, আর এই পাশে কি থাকবে, শুধু এ থাকবে, ওকে? এবার এটা রাখো উপরেরটা, এ স্কয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস বি স্কয়ার, আর এইটা এর সাথে যে গুণ হয়ে যাবে ইনটু এ মাইনাস বি প্লাস হচ্ছে সি, এ স্কয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস বি স্কয়ার সমান হচ্ছে, এবার গুণ করে দাও, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে এসি। সো তুমি দুই পাশ থেকে কি আউট করতে পারো, এ স্কয়ার আউট করে দিতে পারো, বি স্কয়ার এখানে থাকে, তাহলে এখানে থাকে হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো, এই স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস এবি প্লাস এবি, ওই পাশে রাখলেও পারতাম, মাইনাস এসি, সবগুলাকে আমি এই পাশে নিয়ে আসলাম। এখানে এ কাটা, দেখো কাটা। এবার দেখো এখানে বি স্কয়ার আছে, তারপর হচ্ছে এখানে এসি আছে, এবি আছে, বি স্কয়ার, এখানে একটা ভুল করছি কোথাও, আমি একটা ভুল করছি কোথাও, না এই অনুসিদ্ধান্তটা লেখা আমি ভুল করছি, এখানে মাইনাস এবি, এটা এবি করো, এটা এবি করো, তাইলে হ্যাঁ এগুলো আমরা এই পাশে নিয়ে আসলাম। এবার দেখো একটু ভুল করে ফেলছিলাম, এটা এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, ওটা লিখলাম। লেখার পরে এখানে দেখো, সো তুমি এখানে কি আছে, মাইনাস এ বি প্লাস এ বি কাটা, তো
তো তোমার আলটিমেটলি থাকতেছে বি স্কয়ার মাইনাস এসি সমান হচ্ছে কত, 0 থাকতেছে। তো তুমি কি করবা, বি স্কয়ার সমান হচ্ছে এসিটাকে এই পাশে নিয়ে যাও, এসিটাকে এই পাশে নিয়ে আসলা, অতএব বি স্কয়ার সমান হচ্ছে এসি। এখন এটারে তুমি সরাসরি ডাইরেক্ট বলে দিতে পারো অতএব এবিসি একটি ক্রমিক সমানুপাতি, কোনো সমস্যা নেই। অতএব এ বি সি একটি কি, এটা কিন্তু অঙ্ক হয়ে গেছে। সো এই দেখো অঙ্ক, এখানে একটা সূত্র একটু ভুল ছিল, তাছাড়া মোটামুটি ক্লিয়ার। এখানে তিনটা অঙ্ক, যদিও তিনটা না, তিনটার মধ্যে কিন্তু অনেকগুলো আছে। তার মানে এই ক্রমিক সমানুপাতি যদি থাকে, তার মানে তোমার কাজই হচ্ছে ভ্যালু বসানো, ভ্যালু বসায় বসায় এই কাজটা করা। আর যদি বলে প্রমাণ করো ক্রমিক সমানুপাতি, তখন তুমি এখান থেকে ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন করতে থাকো, তুমি যা জানো তাই করতে থাকো, করে আর এই গুণটুন করে কাটাকাটি করে বি স্কয়ার সমান তোমার এসি থাকা লাগবে। সো এইটা হচ্ছে একটা পার্ট, এই তিনটা আমরা শেষ করলাম। এবার আমরা আরো অঙ্ক তুলবো, তুলে সেগুলা করব। সো এবার আমরা 4 নম্বর ম্যাথটা করব। 4 নম্বর ম্যাথে আছে দেখো লসাগু গসাগু রিলেটেড অঙ্ক। এই রিলেটেড অঙ্ক তোমরা হচ্ছে টেস্টে পেয়েছো অনেকেই হয়তোবা। তো এটা আমি তোমাদের খুব সুন্দর করে বুঝাই দিব। লসাগু আর গসাগুর কনসেপ্টটা আগে একটু বুঝাবো, দেন হচ্ছে আমরা এই ম্যাথটা খুব দ্রুত করে ফেলবো। অ্যাকচুয়ালি লসাগু আর গসাগু জিনিসটা কি একটু স্মরণ করাই দিই। মনে করো দুইটা সংখ্যা, এখানে আছে 20 আর হচ্ছে ধরো 30, দুইটা সংখ্যা, দুইটা সংখ্যার লসাগু বের করব, গসাগু বের করা দেখাবো। সো এই 2 দিয়ে ভাগ যায় 10, তারপর হচ্ছে 15, আবার 5 দিয়ে ভাগ যায়, এটা হয় 2 আর এটা হচ্ছে 3। এখন এই সংখ্যাটার লসাগু কি হবে জানো? লসাগু হবে এই যে এই সংখ্যাগুলোর গুণফল। তাহলে এটা লসাগু হবে, লসাগু 2 গুণ 5 গুণ 2 গুণ 3, এটা হচ্ছে লসাগু 10, 20, 3 20 60, এটা হচ্ছে 60 হচ্ছে লসাগু। কিন্তু আমরা এখান থেকেই গসাগু বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে গসাগু হচ্ছে এই যে এই দাগ, এই সাইডে মানে এই নিচের গুলা না, এই সাইডের যে সংখ্যাগুলা থাকবে সেই সংখ্যাগুলার গুণফল। তো এখানে সাইডের সংখ্যা কে কে আছে, 5 আর 2, তাহলে গসাগু হবে 2 গুণ 5, 5 দুগুণে কত, 10। এইটা হচ্ছে গসাগু আর এটা হচ্ছে লসাগু। লসাগু আর গসাগু বের করে দেখাইলাম। এবার এই লসাগু আর গসাগুর যে কনসেপ্ট, এইটা লসাগু আর গসাগু যদি গুণ করি, তাহলে এই দুইটা সংখ্যার গুণফলের সমান। এই জিনিসটাই আমার এখানে কাজে লাগবে, যে যেই দুইটা সংখ্যা নিছি 20 গুণ 30, এই দুইটা সংখ্যা গুণ করো 600। ওইটার সাথে এটা যা হবে, এখানে যেই দুইটা সংখ্যা আছে লসাগু আর গসাগু, এই লসাগু আর গসাগু গুণ করলে, লসাগু আর গসাগু যদি গুণ করো তাহলে সেম রেজাল্ট আসবে। দেখো গসাগু, তাহলে লসাগু কত 60, গসাগু কত 10, তাহলে কত হয়ে যাবে 600। দেখো এইটা আর এইটা সেম না? তার মানে তুমি একটা জিনিস লিখতে পারো, এখান থেকে আমরা একটা ফর্মুলা জেনারেট করতে পারি, যে সেটা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল, লসাগু লসাগু গুণ গসাগু, গসাগু সমান দুইটি সংখ্যার গুণফল। গুণফল এটা নোট করো, এটা খুব কাজে লাগবে, গুণফল। এই কনসেপ্টটাই এখন আমরা এই অঙ্কের মধ্যে ইউজ করব। সো এটা গেল। আর আরেকটা জিনিস একটু শিখাবো, যেহেতু আমি তোমাদের অধ্যায়টাকে চেষ্টা করতেছি এমন ভাবে করানোর যেন আমার এই ম্যাথগুলা করলে তোমার যত ভাবেই আসুক, ঘুরে আসুক, তোমরা যেন পারো। তো আরেকটা কনসেপ্ট হচ্ছে, যখন অনুপাত, দেখো মনে করো 10 আর 15-এর অনুপাত কি হবে? তো অনুপাত মানে আমরা জানি কাটাকাটি। তো এটারে কত দিয়ে কাটা যায়? 5 দিয়ে কাটা যায়, এটা হয় 2, অনুপাত কত 3। তার মানে অনুপাত যেটা, মনে করো দুইটা সংখ্যা 5 আর 10-এর, সরি 10 আর 15, এই দুইটা সংখ্যার তুমি অনুপাত আকারে লিখতে চাও। সো এটা লিখলে এরকম আসে, কাটাকাটি করার পরে 2:3 হয়। এখন 2:3 আসছে, এইটা কি এক্সাক্ট 10 আর 15? না, এইটার এটা তো সেম না। এইটা হচ্ছে এই দুইটা সংখ্যার অনুপাত, মানে একজন আরেকজনের তুলনায় কত গুণ ছোট বা বড় এইটা বোঝায়। তার মানে অনুপাতের সাথে কিছু একটা গুণ করলে তুমি কিন্তু এটা পাবা। যেমন ধরো 2 এর সাথে যদি গুণ করো 5, তাহলে কত হবে 10। আবার 3 এর সাথেও যদি তুমি 5 গুণ করো, তাহলে এটাও কত হয়ে যাবে 15 হবে। তার মানে এই দুইটা অনুপাতের যে রাশি ছিল,
এই দুটার সাথে কমন কোন একটা রাশি আমার কি করা লাগবে, গুণ করা লাগবে। সেটা হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, হ্যাঁ, যেমন এখানে 5 গুণ করলে দুটোর সাথে এই দুটো সংখ্যা ফিরে আসে। এইবার আসো অঙ্কের দিকে আসো, এটা তুলছো তো, এটা তুলে রাখো। এবার অঙ্কে ফিরে আসো, দেখো কি করি। এখানে আছে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 কত 7 এবং তাদের লসাগু দেওয়া আছে, সংখ্যা দুইটির গসাগু নির্ণয় করতে বলছে। লসাগু দেওয়া আছে, দুইটা সংখ্যার আবার অনুপাত দেওয়া আছে। এখন অনুপাত মানে তো এক্সাক্ট মান না, আমরা তো এটা জানি। অনুপাতের সাথে কিছু একটা গুণ করতে হয়, কমন রাশি গুণ করার পরে আমরা এক্সাক্ট মান পাই, তাই না? সো এই জন্য আমরা এখানে কিছু একটা ধরে নিব, ধরি যে আমরা 4 নম্বর সলভ করব, যে ধরি দেওয়া আছে, আগে লিখি, দেওয়া আছে সংখ্যা দুইটির বা দুইটি সংখ্যার সংখ্যা দুইটির অনুপাত কত বলো, 5:7 এবং কি, এবং তাদের লসাগু, এবং তাদের লসাগু 289, এটা হচ্ছে আমাদের লসাগু। এবার আসো আমরা কি লিখবো, যে ধরি সংখ্যা দুইটি কি সংখ্যা দুইটি আমি ধরতে পারি যে 5x এবং কি এবং 7x, রাইট? আমি বলছিলাম কি করতে হবে, সংখ্যা যদি বের করতে হয় একটা কমন রাশি গুণ করা লাগবে। এখন কত গুণ করবো আমি তো জানি না, এই জন্য আমি x ধরে নিয়েছি, দুইটা সংখ্যা। এখন এই দুইটা সংখ্যার কি দেওয়া আছে কোশ্চেনে, ওই যে আমার একই কথা, কি দেওয়া আছে, কি চাইছে, যা চাইছে তা বের করতে কি লাগে। এখন বলো কি দেওয়া আছে, এখানে লসাগু কিন্তু দেওয়া আছে, তার মানে এই দুইটা সংখ্যার লসাগু সমান, এটা আমরা লিখতে পারবো না। তাহলে এখন 5 এবং 5x এবং 7x এর লসাগু নির্ণয় করব। অতএব 5x ও 7x এর লসাগু, 7x এর লসাগু কি হবে, লসাগুটা দেখো খুব সিম্পল, এখানে 5x আর এখানে 7x, তো দুইটা সংখ্যার মধ্যে কি কমন যায়, এখানে x দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 ইনটু কত 7। তার মানে এখন যদি আমি লসাগু করি, তাহলে এগুলো সব গুণ 5 7 35, তাহলে 35x 35x, এটা হচ্ছে কি লসাগু, বুঝা গেছে? এখন লসাগু তো এইটা, আবার লসাগু দেওয়া আছে কত 280, তাহলে শর্ত মতে কি দিতে পারবো, শর্ত মতে দিতে পারবো 35x সমান হচ্ছে 280, বুঝে গেছে? এখান থেকে x এর ভ্যালুটা আমরা বের করব, 280 ভাগ হচ্ছে 35। সো এটা আমার কাছে ক্যালকুলেটর নাই, বাট ক্যালকুলেটর ছাড়াই করি এটারে। তো এটারে আমরা যদি এইভাবে লিখি যে 28 গুণ 10, এইভাবে কিন্তু লিখতে পারি সহজে। আর এখানে 35, তাহলে 5 7 35, আর এখানে 5 দুগুণে 10, 4 7 28, তাহলে 4 দুগুণে কত আসবে 8, বুঝা গেছে? তাহলে x এর ভ্যালু কত আসতেছে আমার 8। x এর ভ্যালু যদি 8 হয়, ভালো করে বুঝবা, x কোথায় ছিল, দুইটা সংখ্যার মধ্যে ছিল না, তাহলে সংখ্যা দুইটিকে নির্ণয় করে ফেলছি আমি। তাহলে অতএব সংখ্যা দুইটি কি হবে বলো, সংখ্যা দুইটি হবে কি 5x, 5x এইভাবে লিখতে পারি, 5 গুণ কত 8 সমান কত 40, ও আর এটা কত আছে আমাদের এই যে 7 ইনটু 8 সমান হচ্ছে 7, এটা হচ্ছে হ্যাঁ 56। এই হচ্ছে আমার দুইটা সংখ্যা নির্ণয় হয়ে গেছে, দুইটা সংখ্যা। এবার সংখ্যা দুইটার কি নির্ণয় করতে বলছে, গসাগু নির্ণয়। এখন গসাগু নির্ণয়ের জন্য যে ওয়ে, সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো ডিরেক্ট, অথবা আরেকটা কাজ করতে পারো, আমরা সূত্র লিখতে পারি। হ্যাঁ, আমরা জানি এখন কি লিখতে পারবো, আমরা জানি সংখ্যা দুইটির লসাগু, দুইটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান হচ্ছে কি দুইটি সংখ্যার গুণফল। আমরা জানি দুইটি সংখ্যার কি লসাগু গুণ গসাগু সমান হচ্ছে
সংখ্যা দুইটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, গুণফল। জাস্ট এবার তুমি হচ্ছে ইকুয়েশনে মানগুলো বসাই দিই, চলো। সো এরপরের লাইন কি হবে? লসাগু কত ছিল? লসাগু হচ্ছে 280, 280 গুণ কি গসাগু, গসাগু, গসাগু সমান হচ্ছে কত? সমান হচ্ছে সংখ্যা দুইটির গুণফল। তাহলে সংখ্যা দুইটি কি কি ছিল আমার, কি কি আসছে, যে 40 গুণ 56, তাহলে 40 গুণ 56, তাহলে গসাগু কি হয়ে বের হবে? গসাগু, গসাগু সমান হচ্ছে 40 গুণ 56 ভাগ হচ্ছে 280, 0 0 কাটা, 4 দিয়ে এটা কাটলে 7, 7 দিয়ে এটা কাটলে কত হবে? 8, তাহলে এই যে 8 হয়ে যাবে লসাগু, গসাগু। এটা কাটাকাটি করলে তোমার এটাই কিন্তু আসবে রেজাল্ট। বোঝা গেছে কি বলছি? এটা দিয়ে 40 দিয়ে এটা কাটলে 7 হয়, এটা 8 হয়ে যায়। সো গসাগু আমার নির্ণয় হয়ে গেছে। এখন বোঝো একটা জিনিস, বোঝো যে আমি এই অঙ্কটা করতে গিয়ে, এই অঙ্কটা দুইটা কিন্তু পার্ট। একটা হচ্ছে যদি বলতে যে সংখ্যা দুইটি নির্ণয় করো, তাহলে কিন্তু অঙ্ক কোথায় শেষ? এইখানে শেষ। অথবা যদি বলতো বড় সংখ্যাটি নির্ণয় করো, এইখানেই অঙ্ক শেষ। এবার বলছে কি যে সংখ্যা দুইটির গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয়ের জন্য আমি এই যে এক্সট্রা এই অংশটুকু করলাম, যে আমরা জানি দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। করলাম, সূত্র বসাই দিছি, গসাগু আমার বের হয়ে গেছে। আরো কিন্তু ডিফারেন্ট ওয়েতে করা যায়, আমি জাস্ট মূল নিয়মটা তোমাকে শিখাই দিলাম, আরো শর্টকাট আছে। সো এটাতে যাওয়ার দরকার নেই। শর্টকাটটা কি ছিল জানো? এই যে এক্সটা, এই যে এক্স এর ভ্যালুটাই কিন্তু এইটা। এই যে এইখানে এই দুইটা সংখ্যার গসাগু, গসাগু কি হয়? গসাগু কিন্তু এক্স, এইখান থেকেই বলা যায়। তার মানে এক্স এর ভ্যালু বের করলেই কিন্তু তোমার গসাগু হয়ে গেছিল, এখানেই অঙ্ক শেষ। বাট আমি তোমাকে পুরো জিনিসটা ভেঙে বুঝাইলাম যেন কোনো ঝামেলা না বাঁধে। অনেক সময় এই দুইটার গসাগু তো এক্স নাও হইতে পারে, হ্যাঁ। সো এই হচ্ছে বিষয়। তো এই অঙ্কটা আমাদের শেষ, 4 নম্বর। এবার 5 নম্বর কি বলছে দেখো, দুইটি সংখ্যার অনুপাত এত এত, তাদের লসাগু দেওয়া আছে, সংখ্যা দুইটির গসাগু নির্ণয় করো। সেম না? পারা যাবে। 5 নম্বর শেষ। এটা হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক। তারপর হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু এত, সংখ্যা দুইটি যোগফল কত। দেখো সংখ্যা দুইটির যোগফল, তার মানে আগে কি করা লাগবে? দুইটি সংখ্যা তো বের করা লাগবে। মানে এই যে এরকম করে দুইটা সংখ্যা আগে তুমি কি করে নিবা? বের করে নিবা। বের করার পরে ওই দুইটা কি করতে বলছে? যোগফল, যোগ করে দিবা, তাইলেই তো শেষ না? গুড। এইটা হচ্ছে, এটা হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। তাহলে 5 আর 6 হচ্ছে হোমওয়ার্ক। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি। এবার চলো আমরা 7 নম্বরটা করে ফেলবো। আর নোট করবা, প্রত্যেকটা অঙ্ক নোট করবা। এগুলা কিন্তু বাছাই করা অঙ্ক, এমন না যে একই অঙ্ক করাচ্ছে। এগুলা প্রত্যেকটা অঙ্ক বাছাই করা, যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে। এবং এবার যারা টেস্ট পরীক্ষা দিছো বিভিন্ন স্কুলের এক্সামে কিন্তু এগুলা ছিল। আমার স্টুডেন্টরাই আমি দেখছি যে 2-3টা স্কুল কম্পেয়ার করছি, দেখছি যে এই রিলেটেড শর্ট কোশ্চেন গুলা বেশি দিছে। হ্যাঁ, এই যেগুলো লসাগু গসাগু 11 অধ্যায় থেকে। ওকে, গেল 6 শেষ। এবার হচ্ছে 7 নম্বর অঙ্ক বোঝার জন্য শোনো। 7 নম্বর অঙ্ক বোঝার জন্য তোমাকে একটু এই যে পরিমিতির ধারণা তুমি রাখতে পারো। পরিমিতি আর এখানে হচ্ছে অনুপাত। পরিমিতির কি কি কাজটা লাগবে? বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফলের সূত্র, এগুলো তুমি জানো। এখানে বলছে কি একটি বৃত্তের ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। ওই ক্ষেত্রফল সমান আবার কি বলছে? বর্গের ক্ষেত্রফল। তার মানে এটা বৃত্তেরও ক্ষেত্রফল, আবার এটা বর্গেরও ক্ষেত্রফল। হ্যাঁ, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু, বাহু স্কয়ার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। মানে বাহু যদি এ হয় তাহলে এ স্কয়ার হবে। আর বর্গক্ষেত্রের যে পরিসীমা, পরিসীমা লিখে রাখো, যারা জানো না তারা জেনে নাও। পরিসীমা হচ্ছে 4a, মানে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে 4a। তো এখন বর্গক্ষেত্রের যখন পরিসীমা তোমার বের করতে চাও, তখন তোমার কি লাগবে? এই যে একটা বাহুর দৈর্ঘ্য লাগবে a। এখন বর্গক্ষেত্রের এই যে দেখো তো, এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে যদি a স্কয়ারকে যদি বর্গমূল করো, তাহলে এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে যায় না? অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি জানা থাকে, তাহলে বর্গক্ষেত্রের বাহু সহজেই কি করতে পারবা? নির্ণয় করতে পারবা। তাহলে তুমি বর্গের বাহু, বাহু সমান হবে কি? √ওভার বর্গের ক্ষেত্রফল। সহজ কথা।
এটা হচ্ছে সহজ, সবচেয়ে সহজ জিনিস। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি বর্গমূল করে দাও, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। ওই এক বাহুর দৈর্ঘ্যের সাথে 4 গুণ করলে তাহলে কি পাওয়া যাবে, ওটা আবার পরিসীমা পাওয়া যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে মূল বিষয়। আর বৃত্তের পরিসীমা মানে বৃত্তের পরিধি, পরিধি সূত্র কি 2 পাই আর। এই তুমি জানো এগুলা, ঠিক আছে? এগুলা দিয়ে এখন আমরা ম্যাথটা সলভ করব। তো চলো শুরু করি 7 নম্বরটা। এখানে কি, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের সমান, বর্গের সমান, বর্গের কি, বর্গের ক্ষেত্রফলের সমান, বর্গের ক্ষেত্র, একটি বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। এদের কি, পরিসীমা। তার মানে আমার দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল, মানে বৃত্তের ক্ষেত্রফল ওইটার সমান আমি বর্গের ক্ষেত্রফলে যাইতে পারবো। তারপরে দুইটার পরিসীমা বের করে ওদের অনুপাত নির্ণয় করে ফেলবো। তা আমি এই ম্যাথটা যেভাবে করাবো সেভাবে করার চেষ্টা করবা, খুবই ইজি ওয়েতে করার চেষ্টা করব। ধরি, ধরি কি, বৃত্তের, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ, গতদিন হচ্ছে আমি একটা ভিডিওতে ব্যাসার্ধ বানান ভুল করছিলাম। আমার একটা ছোট বোন, ও হচ্ছে আমাকে টেক্সট করছে যে ভাইয়া ব্যাসার্ধ বানান কেন ভুল লিখছো। সো আজকে আর ভুল করিনি, আজকে ঠিক আছে। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক। এখন একটা মজার জিনিস দেখো, আমি তো জানি না এটা সেন্টিমিটার না মিটার না কিসে আছে, কিলোমিটার, আমি জানি না। এই জন্য যখন কোনো একক জানবা না তুমি, তখন ধরে নিবা কি শুধু একক, একক লিখে দেবে। এখন বৃত্তের কি লাগবে, বৃত্তের ক্ষেত্রফল। দেখো বৃত্তের কি, ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দিয়ে বর্গের ক্ষেত্রফলে যাবা। অতএব বৃত্তের, বৃত্তের কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয়ে যাবে, পাই আর স্কয়ার। এবার কি, বর্গ একক, এটা কিন্তু একক না, বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেল। এখন বৃত্তের ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো তাই। তো বৃত্তের আর কি লাগবে, বৃত্তের পরিসীমা লাগবে। সো পরিসীমা আমার এখন দরকার নাই, আমি পরে লিখবো, পরে লিখলেও হবে। তো অতএব বর্গের, বর্গের, বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কি হয়ে যাবে, পাই আর স্কয়ার। বোঝা গেছে? বর্গের, এখন বর্গের আমি ক্ষেত্রফল, আমার লাগবে কি, বর্গের পরিসীমা। পরিসীমা বের করতে হলে আমার কি লাগবে, বর্গের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যের সূত্র কি, বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করে দেওয়া। অতএব বর্গের বাহুর, বর্গের এক বাহুর দৈর্ঘ্য লিখি, হ্যাঁ সুন্দর লেখায় তাহলে, এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কত হবে বলো, এক বাহুর দৈর্ঘ্য হবে, এই যে ক্ষেত্রফলকে বর্গমূল করে দিব, আমরা এখান থেকে শিখছি। তাহলে এটা হয়ে যাবে কি, যেহেতু দৈর্ঘ্য তাহলে হয়ে যাবে একক। তাহলে এইটা হচ্ছে আর এর স্কয়ার আছে আর এর মাথায়, তাহলে আর বাইরে, আর এখানে হয়ে যাবে পাই, রুট পাই, রুট পাই সরি, আর রুট পাই। এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এখন বর্গক্ষেত্রের কি লাগবে আমার, বর্গক্ষেত্রের পরিসীমা। অতএব বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু আর রুট পাই একক, ঠিক আছে? তাহলে 4 আর রুট কত পাই। ওকে, গেল এটা। এটা হচ্ছে এখন বৃত্তের পরিসীমা আর বর্গের পরিসীমার কি অনুপাত, ওইটা জাস্ট লিখে দিবা। অতএব এন্ড বৃত্তের পরিসীমা কিন্তু এখানে বের করে নাই, না করলেও হবে, কোনো সমস্যা নাই, এখন তো আমি করবই। অতএব বৃত্তের পরিসীমা, পরিসীমা, সীমা বা হচ্ছে বর্গের, বর্গের পরিসীমা সমান। এবার বলো বৃত্তের পরিসীমার সূত্র কি, 2 পাই কত আর, আর এইটার, এটার পরিসীমা কি, এই যে 4 আর রুট পাই। এখানে মজার কাটাকাটি আছে, এটা এটা কাটলে এটা নিচে 2 আর আর কাটা, তাহলে এইখানে থাকে, উপরে থাকে পাই আর নিচে থাকে 2 রুট পাই। দেখো তো 2 দিয়ে 4 কে কাটলে 2, আর আর কাটা, তাহলে পাই বাই রুট পাই থাকে। এখন একটা পাই সমান দুইটা রুট পাই লেখা যায়, কারণ দুইটা রুট পাই গুণ করলে একটা পাই চলে আসে, কারণ পাই পাই একই জাতীয় সংখ্যা, গুণ করলে স্কয়ার হয়ে যায়, স্কয়ার আর রুট তখন কাটা, এটা তোমরা জানো, এটা আমি করতেছি না। এখন একটা রুট আর একটা রুট পাই, একটা রুট পাই কাটা, তাহলে থাকতেছে কত, রুট পাই বাই কত 2 থাকতেছে না। তো অনুপাতটা কি হয়ে যাবে, রুট পাই অনুপাত কত 2। এই হচ্ছে তোমার
বৃত্তের ক্ষেত্রফলের বৃত্তের পরিসীমা আর বর্গের পরিসীমার অনুপাত। হ্যাঁ, এদের পরিসীমা ভালো করে একটা জিনিস তোমার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আমি হচ্ছে বৃত্তের পরিসীমা কেন উপরে দিছি, বর্গেরটা কেন নিচে দিছি, তাই না? এরকম কোশ্চেন আসতেই পারে, আবার অনেকের মাথায় কোশ্চেন আসবেই না, বাট কোশ্চেনটা আসা উচিত। সো বৃত্তের পরিসীমা কেন নিছো জানো? কারণ এই যে শুরুতে কার সম্পর্কে কথা বলছে, বৃত্ত সম্পর্কে কথা বলছে না, এই জন্য বৃত্তেরটা উপরে থাকবে, বর্গেরটা নিচে থাকবে। ক্লিয়ার? যদি বর্গেরটা আগে বলতো তাহলে বর্গেরটা উপরে দিতা। সো এই হচ্ছে এখানকার এই ম্যাথটা, খুব ইজি ছিল, করবা এগুলা সব কিন্তু করবা। এই ম্যাথটা কিন্তু বইয়ের, হ্যাঁ এই বইয়ে আছে তোমাদের, আমি জাস্ট করাই দিচ্ছি। ওকে, এবার আমরা 8 নম্বর করব। 8 নম্বর কি বলছে যে একটি ত্রিভুজের 3 বাহুর অনুপাত, আবার অনুপাত দেওয়া আছে, তারপরে এদের পরিসীমা দেওয়া আছে। বা খুবই সহজ, পরিসীমা মানে কি, যতগুলা বাহু থাকবে সবগুলা বাহুর যোগফল, সহজ কথা। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যাই বলো, যতগুলা বাহু থাকে ততগুলা বাহুর কি যোগফল। এখন ত্রিভুজের বাহু আছে কয়টা? 3টা, তাহলে পরিসীমা কি হবে? এ বি সি, যে 3টা বাহু আছে সবগুলা যোগ করে দিবা। এখানে 3টা বাহুর অনুপাত দেওয়া আছে, এটা কিন্তু মান না, অনুপাত। অনুপাত আর এক্সাক্ট মান কিন্তু আলাদা। হ্যাঁ, সো এখানে বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত হচ্ছে এটা 5:8:12। পরিসীমা দেওয়া আছে এটা, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো বা 3 বাহুর মান। এখন আমরা 8 নম্বর যখন সলভ করব, আমরা তো বলছি অনুপাত যখন দেওয়া থাকে এক্সাক্ট মানে পৌঁছাইতে হইলে ওটার সাথে সাধারণ একটা রাশি গুণ করা লাগে, সেটা হইতে পারে এক্স বা যে কোনো কিছু। সো আমরা এখানে যেহেতু অজানা রাশি, আমি জানি না কত গুণ করবো, এই জন্য এক্স গুণ করে নিব। যে দেওয়া আছে ত্রিভুজের 3 বাহুর অনুপাত, দেওয়া আছে ত্রিভুজের 3টি বাহুর অনুপাত, 3টি বাহুর অনুপাত, অনুপাত কত? 5:8:12। ধরি এটা হচ্ছে না, মার্কারটা চেঞ্জ করে নি। ধরি ত্রিভুজের 3টে বাহু যথাক্রমে কি লিখবা? 5x, 8x ও কত? 12x। এখন 3 বাহু যখন তুমি জানছো, ওয়েট একটা জিনিস, এখানে তুমি একক দিবা, কেন দিবা বলো তো? কারণ এই যে পরিসীমা এখানে সেন্টিমিটার দেওয়া আছে, এই জন্য তুমি লিখবে 5x সেন্টিমিটার, তারপর হচ্ছে কত? 8x সেন্টিমিটার, এবং কত? 12x সেন্টিমিটার। বোঝা গেছে? 3 বাহুর আমরা ধরে নিলাম 3 বাহু। অতএব শর্ত মতে কি 3টা বাহুর যোগ করলে পরিসীমা পাওয়া যাবে, আর পরিসীমা তো এটা দেওয়া আছে। অতএব ত্রিভুজের পরিসীমা কত হবে? 5x প্লাস 8x প্লাস হচ্ছে 12x। সো যোগ করলে কত আসবে? 8 + 13 25x সেমি। পরিসীমা এটা বের হয়েছে, ঠিক আছে? পরিসীমা তাহলে শর্ত মতে কি? শর্ত মতে শর্ত মতে 25x সমান কত লিখতে পারবা? 75। সো x এর ভ্যালুটা কত আসবে? এখানে 75 কে 25 দ্বারা ভাগ করে দিলে কত হয়ে যাবে? 3। x এর ভ্যালু কিন্তু 3। এখন x আমার চাইছে কি ত্রিভুজের 3টি বাহুর মান নির্ণয় করতে। তাহলে মান, বাহু কোথায় ছিল? এই যে এগুলা বাহু, তাহলে বাহুতে আমি x এর ভ্যালুটা জাস্ট বসাই দিলে ত্রিভুজের 3টি বাহু হয়ে যাবে। অতএব ত্রিভুজের যে 3টি বাহু যথাক্রমে, তাহলে বলো যথাক্রমে কি হবে? 5 × x, তাহলে 3 × 5 = 15 সেমি। তারপর কত আসবে? 3 × 8 = 24 সেমি, এবং লাস্টেরটা হচ্ছে 12, 3 × 12 = 36 সেমি। সো এই হচ্ছে আমাদের 11.1 আর 2, 1 আর 2 মিলিয়ে এখানে হচ্ছে আমাদের এসকিউ ছিল, শর্ট কোশ্চেন। এগুলাই তোমরা করবা, আর বইয়ের কিছু উদাহরণ আছে, এগুলা বাস, এইটুকুই এনাফ। এইটুকু শেষ করো, তারপরে আমি ফাইনাল একটা সাজেশনে তো যাবই। আপাতত এগুলা
আমার ক্লাস আজকে যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট করবা, নিজে করবা, নোট করবা, তারপরে সেটা আবার আমাদের গ্রুপে কি করবা, আপলোড করবা। এই যে পড়া দেওয়া নেওয়া, এই জিনিসটা যদি কন্টিনিউ করতে পারো, তোমার রেজাল্ট A+ হতে বাধ্য। দেওয়া নেওয়ার মাঝে থাকতে হবে। এখন আমি পড়া দিচ্ছি, তুমি যদি ওই পাশ থেকে পড়াটা কমপ্লিট না করো, আমার তো কিছু বলার থাকবে না তোমাকে, হয়তো আমি বলবো, বাট সামনাসামনি বলা এক জিনিস, আর এই যে আমার কথা তুমি শুনে কাজটা করতেছো, ওইটা তো আরেক জিনিস। সো জাস্ট আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে আমার কথাগুলা শুনবা, আমার কথাগুলা মানবা, যে আমি পরিশ্রম করতেছি তোমাদের জন্য, এটা যেন সার্থক হয়। বোঝা গেছে কি বলছি? সো সব মিলিয়ে এইটুকুই করো কমপ্লিট। এসকিউ আমাদের কমপ্লিট। এরপরে আমরা অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করাবো, তারপরে আমরা সিকিউতে যাব, তারপরে এমসিকিউ যাব, অধ্যায় ক্লোজ। এরকম করে আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে শেষ করে ফেলবো, যেন তোমাদের ভয়টা দূর হয়ে যায়, যে না, অন্তত আমরা ম্যাথের যে আশা নিয়ে রায়হান স্যারের কাছে আসছি, সেই আশাটা আমরা কিছুটা বেনিফিট হচ্ছে এখান থেকে। সো ঠিক আছে, কমপ্লিট করে এটুকু। আল্লাহ হাফেজ।